এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাগুলি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে এর কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। বলাকা অডিও স্টোরির পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের সাথে থাকার জন্য এবং পাশে থাকার জন্য অনুরোধ করছি। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং কজেস ক্যান্সার। বি সেফ, ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড। দেখতে দেখতে পুজো চলে এলো, কিন্তু বাবার ভালোবাসা কি মেয়ে পাবে? একজন স্ত্রী কি তার স্বামীর ভালোবাসা পাবে? অনেক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে পারে মা, তুমি যে মা। হ্যালো, কখন আসছো? যখনই আসি। তোমার কি সব বিষয়ের কৈফিয়ত কি তোমায় দিতে হবে? না, মানে একটা কথা বলবার ছিল। দেখো, তোমার ফালতু কথা শোনার মতো টাইম আমার নেই। অফিসে খুব চাপ, নতুন বস এসেছে, পুজোতেও কোনো ছুটি দিতে চাইছে না। ও ঠিক আছে। ভারাক্রান্ত মনে জবাব দিল শর্মিষ্ঠা। সেই অন্তঃসত্ত্বা সেই খবরটাই দিত তার স্বামী সাক্ষ্যকে। 2 বছর হয়েছে তাদের বিয়ের, কিন্তু সাক্ষ্য তাকে কোনোদিনও তার স্ত্রী হিসেবে মন থেকে মানতে পারেনি। সেটা সামনাসামনিই বলে সাক্ষ্য, কিন্তু তার প্রয়োজনে তার শারীরিক খিদে মেটাতে আবার স্ত্রীর ওপর অধিকার ফলাতে পিছু হাঁটে না। শর্মি, তুই কেন এত কষ্ট সহ্য করে এই নরকে পড়ে আছিস? তোর যা ক্যাপাবিলিটি আছে, তুই নিজে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে আরামসে জীবনটা কাটাতে পারতিস। না রে, মাকে দেখেছি, যতই নিজে সাফার করুক সংসারের সবাইকে আগলে রাখতো, নিজে স্যাক্রিফাইস করতো। আরে বাট তোর বাবা তো আন্টির সাথে এরকম আচরণ করতো না। সুখবরটা শোনার পর দেখিস সাক্ষ্যও বদলে যাবে। বড় সত্যি রে, বরের প্রতি কি ভালোবাসা! শালা ওরম একটা বর আমার থাকলে না, কবে ডিভোর্স দিয়ে মুখে লাথি মেরে চলে আসতাম। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তিয়াশা, সাক্ষ্য যেরকমই হোক আমার স্বামী। এই রাগ তো, শালা স্বামী মারাচ্ছে, বউকে নিজের এন্টারটেনমেন্টের বস্তু হিসেবে দেখে, যখন ইচ্ছা হবে চিল্লামিল্লি করবে, রাতে অন্য মেয়েদের সাথে ফুর্তি করবে, আর এই নিয়ে এদিকে। ব্যাস তিয়াশা, অনেক হয়েছে। দেখ, তুই আমার ছোটবেলার বন্ধু মানেই না যে তুই আমার বরকে নিয়ে যা খুশি তাই বলবি। হ্যাঁ, ও একটু হয়তো রুড, বাট কোনোদিনই চরিত্রহীন নয়। আর কলেজে তুই ছিলিস যার 2-3টে সম্পর্ক ছিল। এই মাথা মোটা, শোন, আমার অ্যাট আ টাইম একটাই রিলেশন ছিল, আর ওগুলোও ছিল জাস্ট টাইম পাসের জন্য। ছেলেটির দিক দিয়েও ওই রকমই ছিল, না ছিল কোনো অগ্নিসাক্ষী করা কমিটমেন্ট, আর না ছিল কোনো দায়িত্ব। ওদিক থেকে আর কোনো রিপ্লাই এলো না। তিয়াশার মনে হলো শর্মিষ্ঠা কথাটা গায়ে মেখেছে। তিয়াশাও আর কথা বাড়ালো না। ও সাক্ষ্য, আর একটা পেগ নাও। আফটার অল তুমি আমাদের ওয়ান অফ দ্য বেস্ট এমপ্লয়ি। তবে বেশি খেলে আবার আউট অফ কন্ট্রোল হয়ে গেলে মুশকিল। আজকে তো এখানে সবাই আউট অফ কন্ট্রোল হতেই এসেছে। দেখ পরিবেশটা একবার, আর আমার রুম তো আছেই। টায়ার লাগলে আমার সাথে আমার বেডে আমার পাশে শুয়ে পড়বে আজকের রাতটা। না ম্যাডাম, আপনি একটু। Don't call me madam. This is not office. Let's go and have some fun together. ঠিক ভোর 3টের সময় কলটা আসে তিয়াশার কাছে। হ্যালো তিয়াশা, শোন না, আমাকে তোর ওই বাড়িওয়ালির মাসির নাম্বারটা দে না প্লিজ। আমি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, তোর ওই মাসির বাড়িতে ভাড়া থাকবো। তুই ঠিক বলেছিলিস, আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। আরে তুই কোথায়? বের করে বেরিয়ে এসেছি রে, তোর ভাড়া বাড়ির দিকেই যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি সেন্ড করেছি, দেখ
তুই এই অবস্থায় একা একা বেরিয়ে এলি? আর কোনো উপায় ছিল না রে, ওই রাস্কেলটা। কি করেছে? সাক্ষ্য, একটা গুড নিউজ আছে। তোমার মুখ থেকে আবার সুখবর? তুমি বাবা হতে চলেছো সাক্ষ্য। What the fuck are you saying? বালের খবর? কি বলছো সাক্ষ্য? তোমার আনন্দ হচ্ছে না? আনন্দ মাই ফুট, বর্ষণ করাবে। ওটা শোনার পর আমি আর ওখানে 1 মিনিটও দাঁড়াইনি। স্ক্রান্ডেল একটা। আমাকে মাফ করে দে রে তিয়াশা, আমি ওই বেইমানটার জন্য তোকে অনেক কথা শুনিয়েছি। ওসব কথা ছাড় এখন, আমাকে আগে একটু মাসির সাথে কথা বলতে দে। আচ্ছা, তোর ওখানে পৌঁছতে আর কতক্ষণ লাগবে? এই তো ধর 15-20 মিনিট লাগবে। ওকে। তিয়াশা যখন কলকাতা ভাড়া ছিল তখনই তার বাড়িওয়ালা মাসির সাথে আলাপ করিয়ে দেয় শর্মিষ্ঠার। আজকে তার বাড়ি গিয়েই উঠবে সে এবং সেখানেই থাকবে। প্রায় 6 বছর হয়ে গেছে শর্মিষ্ঠা মাসির বাড়ি ভাড়া আছে। পাড়ার ছেলেদের সাহায্যে সে নিজের একটি পার্লারও খুলেছে। রাইয়েরও প্রায় 5 বছর হয়ে গেছে। বড্ড পাকা মেয়ে, খালি আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন মুখের অঙ্গি ভঙ্গি করে। এসব দেখে মেয়েকে অ্যাক্টিং ক্লাসে দিয়েছে শর্মিষ্ঠা। তার অনেক আশা যে তার মেয়ে বড় হয়ে একজন অ্যাক্ট্রেস হবে। স্কুল ছুটির পর রাই আর তার বান্ধবী তুলি স্কুল গাড়িতে পাশাপাশি বসে বাড়ি ফিরছিল। রাই, তোর পুজোর শপিং কমপ্লিট? না, তোর? না রে, এইবারের পুজোটা আমার কাছে খুব স্পেশাল, জানিস কেন? আমার বাবা আসছে প্রায় 4 বছর পর ছুটি নিয়ে। এই বছর বাবার সাথে অনেক ঘুরবো, অনেক ঠাকুর দেখবো। ও, এ তো খুব ভালো খবর। হ্যাঁ, তোর কি প্ল্যান? রাই একটু মনমরা হয়ে বলে, আপাতত কিছু ঠিক হয়নি। রাই আর কথা না বলে মুখ ঘুরিয়ে নেয়। তার চোখ ছলছল করছে। সেটা লুকোনোর জন্যই হয়তো সে মুখ ঘুরিয়ে চলন্ত বাসের জানলা থেকে প্রকৃতির দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে তার মনে হয় সে কি কোনোদিনও তার বাবার দেখা পাবে না। কোনো পুজোতেই কি সে তার বাবার হাত ধরে ঘুরতে পারবে না? বাবা সংক্রান্ত প্রশ্ন করলে মা এড়িয়ে যায়। রাতে ডিনার টেবিলে ডিনার সারছে ছোট্ট রাই তার মায়ের সাথে। সারাদিনের যাবতীয় গল্প মা মেয়ে দিনের শেষে এই খাবার টেবিলেই করে। মা, ও মা, পুজো আসছে, only 1 month left. এই উইকেন্ডেই শপিং করতে যাব, ঠিক আছে? তুমি কিন্তু আগে থেকে ডিসাইড করে রাখবে কি কি ড্রেস নেবে। মা, আমার এই ইয়ারে কিচ্ছু লাগবে না। জানো মা, আমার স্কুলের বান্ধবী তুলির বাবা 4 বছর পর বাড়ি আসছে। ওর বাবা আর্মিতে আছে, তাই ছুটি পেত না। ওর বাবাকে নিয়ে খুব গর্ব করে। ও, আর তুই গর্ব করিস না তোর মাকে নিয়ে? কিছু বললে? না, কিছু না। হ্যাঁ তো মা, ও মা, আমার বাবা কি কখনোই আসবে না? কোনোদিনও পুজোতে আমি আমার বাবা মায়ের সাথে ঘুরতে যাব না? আমার বাবাকে এনে দাও না মা। এইবারের পুজোতে আমার আর কিচ্ছু চাই না। দেখো রাই, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমার মা এবং বাবা বোথ। ফার্দার তুমি এই রিলেটেড কোনো কথা আমার সাথে বলবে না। নাও প্লিজ ফিনিশ ইওর ডিনার অ্যান্ড গো টু স্লিপ। কাল সকালে আবার রিহার্সাল আছে না এই পাড়ার অনুষ্ঠানের? রাতে শুতে যাওয়ার আগে রাই ঠাকুরের সামনে যায়। শর্মিষ্ঠাও ব্যাপারটা খেয়াল করে। তুমি তো সব পারো ঠাকুর, এবারের পুজোয় আমার বাবাকে এনে দাও না। আমার সব বন্ধুরা তাদের বাবা মায়ের সাথে পুজো কাটায়, একসাথে ঘুরতে বেড়ায়। আমারও ইচ্ছা করে। তুমি যে মা, সন্তানের এই একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবে না? রাতে ব্যালকনিতে গিয়ে ফোন করে তিয়াশাকে। হ্যালো ইয়াশা,
কি রে, কাঁদছিস কেন? তুই তো সব জানিস রে তিয়াশা। আচ্ছা তুই বলতো, আমি কোনোদিনও রায়ের কোনো অভাব রেখেছি? সেটা স্নেহের দিক থেকেই হোক বা ওর সব চাহিদার দিক থেকে। তারপরেও ওর আজকে বাবার অভাব মনে হচ্ছে। আমি তো আর পারছি না রে তিয়াশা। তাহলে বিয়ে করে রাইকে একটা বাবা এনে দে। তুই আর কি মারছিস? আরে তুই আমার মনের অবস্থাটা একবারও বুঝছিস না? আরে ভাই, রাই বাচ্চা, আজকে ওর অমন মনে হচ্ছে, কাল অন্যরকম মনে হবে। ওসব নিয়ে তো ভাবিস না তো। আচ্ছা, গুড নাইট। না না, আমি আমার রায়ের সব ইচ্ছে পূরণ করব। তার জন্য আমায় যদি... তোকে যদি কি? পরের দিন সকালে পাড়ার ছেলে রাজুয়ের ডাকে ঘুম ভাঙে শর্মিষ্ঠার। দিদি, ওই চাঁদাটা হবে নাকি? হ্যাঁ অবশ্যই হবে। এই নাও 500 টাকা রাখো। দিন না, আপনি ভালোবেসে যা দেবেন। তবে পুজোর যা থিম হচ্ছে এবছর, এশিয়ান পেন্টস বেস্ট পুজো এবার আমরাই পাবো, ওটা নিয়ে কোনো চাপ নেই, আপনি যা দেবেন দিন। তোমার ভাই আমার এই পার্লারটা তৈরি করার সময় অনেক হেল্প করেছে। তোমাদের এই সাহায্য আমি কোনো দিনও ভুলবো না। আরে ওইভাবে বলবেন না, শুধু ওই অনু অনু আপনার পার্লারে এলে আমার নাম করে একটু যেরকম বলেন, কমে করে দেন একটু আমার নাম বললে, ওরকম একটু করে দেবেন। আর আমার নামে একটু ভালো ভালো কথা বলবেন, 2-4 কথা, ঠিক আছে? বুঝতেই তো পারছেন দিদি। হ্যাঁ সে আমি সব জানি। এবারের পুজোতে ঘোরার প্ল্যানও তো আছে দুজনের। কি যে বলেন না শর্মি দিদা। ও হ্যাঁ, ভালো কথা, রাই যেন পুজোর প্রোগ্রামের একটি রিহার্সাল মিস না করে। ষষ্ঠীর দিন খুব বড় বড় গেস্ট আসছে, এবারে ফাটিয়ে দিতে হবে। আর খুব সাবধানে রাখবেন ওকে। খবর তো শুনছেন নিশ্চয়ই, কি হারে শিশু কিডন্যাপিং শুরু হয়েছে না দিদি। রাজু চলে যাওয়ার পর রাইকে সারা বাড়িতে দেখতে পায় না শর্মিষ্ঠা। কিছুক্ষণ পর সে জানতে পারে রাই মাসিমার সাথেই বেরিয়ে গেছে রিহার্সালের উদ্দেশ্যে। শর্মিষ্ঠার এটা ভেবে কষ্ট লাগলো যে রাই তাকে একবারও ডাকলো না। ভয় হয় মেয়েটাকে নিয়ে কলকাতা শহরে। ইদানিং বাচ্চা কিডন্যাপিং এর কেস খুব বেড়েছে। রাই ছাড়া যে ওর জীবনে আর কেউ নেই, তাই ওকে চোখে হারায় শর্মিষ্ঠা। মা, ও মা, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। আসবো সোনা। আচ্ছা তুমি কিন্তু দিদাকে একদম জ্বালাতন করবে না। আমি যতদিন না আসছি একদম গুড গার্লের মতো থাকবে, ঠিক আছে? আমায়ও তো নিয়ে যেতে পারতে মা। না রাই, তোমার স্কুল আছে, রিহার্সাল আছে, তুমি এখানে দিদার সাথে থাকো আমি না আসা অবধি। তাছাড়া রোজ রাতে তো ভিডিও কলে কথা হবেই। 1 সপ্তাহ মতো নিজের কোনো কাজে একটু বাইরে যেতে হচ্ছে শর্মিষ্ঠাকে। তার বাড়িওয়ালা ঝুমা মাসিমা খুব বিশ্বস্ত মানুষ। রাই হওয়ার আগের থেকেই এই মাসিমা তার দেখাশোনা করেছে, তাই সে চোখ বন্ধ করে রাইকে ঝুমা মাসিমার কাছে ছেড়ে নিশ্চিন্তে নিজের কাজে যেতে পারে। 1 সপ্তাহ পর যখন শর্মিষ্ঠা নিজের কাজ সেরে বাড়ি ফিরল, তখন মাসিমার কাছে শুনল রাই রিহার্সালে গেছে। আসলে পুজো যত এগিয়ে আসছে, পাড়ার রিহার্সালও জোরদারভাবে হচ্ছে। আসার সময় পুজোর প্যান্ডেলটা দেখে এসছে শর্মিষ্ঠা। সামাজিক শিশু নির্যাতনের উপর বেস করে করা হয়েছে এবং ষষ্ঠীতে রাইয়ের একটাও ওই টপিক নিয়ে, যেটা লিডে রাই আছে। একদিন পরই মহালয়া। রাই আর এর মধ্যে বাবা সংক্রান্ত কোনো কথা তোলেনি শর্মিষ্ঠার কাছে। তবে রাই খেয়াল করুক বা না করুক, ঝুমা মাসিমা ঠিক খেয়াল করেছে যে শর্মিষ্ঠার ফেরার পর থেকে হাবভাবে পরিবর্তন হয়েছে। ও খুব স্লো হয়ে গেছে, আগের থেকে বেশ অনেকটাই। রাতে পার্লার বন্ধ করে মাসিক ভাড়া দিতে যাওয়ার সময়, কিরে শর্মি, তোর শরীর ভালো আছে তো? ফেরার পর থেকে কেমন একটা দুর্বল দুর্বল লাগছে। একটা কাস্টমারকে ছাড়তে এত লেট হচ্ছে যে বাকিরা বিরক্ত হয়ে চলে যাচ্ছে যে। আরে না না কাকিমা, কিছু না, এই কয়েকদিন আগেই তো ফিরলাম। আর পুজোর যা চাপ জানোই তো, তাই আর কি। কিন্তু এই চাপ তো তুই প্রত্যেক বছর পুজোর আগে সামলাতিস, কোনোদিন তো এতটা টায়ার্ড হতে দেখিনি। পুজোর জন্য এনার্জি বাঁচাচ্ছি, কাল মহালয়া, ভোরে উঠতে হবে তো, তাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো, বুঝলে? আর হ্যাঁ,
টাকাটা গুনে নিও। মহালয়ার ভোরে রায়কে ডেকে তোলে শর্মিষ্ঠা। রায় টিভিতে মহালয়া দেখতে থাকে। শর্মিষ্ঠা ফোনে হেডফোন লাগিয়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর গলায় মহালয়া শোনে। বল, শুভ মহালয়া। আর মহালয়া ভাই, ব্যাঙ্গালোরে থেকে আর কি মহালয়া আর কি পুজো ভাইবস। বুঝতে পারি রে অনুভূতিটা। আমাদের এখানে তো শহর প্রায় সেজে উঠেছে, লাইট পোস্টার ব্যানারে ভরে গেছে, প্যান্ডেলও প্রায় একদম কমপ্লিট। আচ্ছা, তুই আসছিস তো কলকাতাতে? ষষ্ঠীতে আসছি, রায়ের পারফরমেন্স দেখতে হবে যে। আচ্ছা শোন না শর্মিষ্ঠা, বল। আমার অরফানেজটায় আজকে একবার যাবি? বাচ্চাগুলোকে দেখবো সবাই কেমন আছে। হ্যাঁ, আজকে আমরাও শপিং এ যাব, সেই সময়তেই দেখা করে নেব, গিয়ে ভিডিও কল করব। আরও কিছু কথা বলা বলি করে ফোন কাটে তিয়াশা। কলকাতায় থাকাকালীন তিয়াশার বাগবাজারে গঙ্গার কাছে একটা নিজের অরফানেজ খুলেছিল। কাজের সূত্রে কলকাতা ছাড়ার আগে একজন কেয়ারটেকার রেখে গেছে দেখাশোনার জন্য, আর শর্মিষ্ঠাকে মাঝে মধ্যে ওখানে গিয়ে ওদের সাথে টাইম কাটানোর জন্যও বলেছে। রাইও বেশ আনন্দ পায় ওখানে গিয়ে ওদের সাথে খেলাধুলো করলে। ওখানকার বাচ্চা ছেলেমেয়েরাও রায়কে খুব ভালোবাসে। যথারীতি শর্মিষ্ঠা রায়কে নিয়ে তিয়াশার অরফানেজে যায় এবং তাদের সাথে তিয়াশার ভিডিও কলে কথা বলায়। ব্যাঙ্গালোরে বসে পুজোর সাজে কলকাতার রাস্তাঘাট দেখে পুজোর আমেজ কিছুটা হলেও উপভোগ করে তিয়াশা। পুজোর কিছু প্ল্যানও করে। দেখতে দেখতে পুজো এসে গেল। ষষ্ঠীর সকাল থেকেই খুব ব্যস্ত মামি। আজ যে রায় স্টেজে পারফর্ম করবে তারই তোড়জোড় চলছে। দুপুর থেকেই পাড়ার প্যান্ডেলে ভিড় শুরু হয়ে গেছে। রায়ের পারফরমেন্স আছে একটু রাতের দিকে, সময় মতো সেটা শুরুও হয়ে গেল। শিশু নির্যাতনের ওপর টানা 10 মিনিটের একটি দুর্ধর্ষ ড্রামাটিক ডান্স পারফরমেন্স চলল। শেষের দিকে দর্শকদের উত্তেজনা আরও বেড়ে গেল। সাউন্ড, লাইট এবং রায়ের মুখের কিছু ডায়লগ দিয়ে শেষ হলো রায়ের পারফরমেন্স। শোন, শিশুরাও মায়ের সন্তান। তোরা দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সাথে অন্যায় করিস, কিন্তু ভুলে যাস যে তাদের মধ্যেও দুর্গা আছে। তোদের জানোয়ার বললেও তাদের অপমান করা হয়। তোদের এই ধরনেতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। বলেই প্রপসের ত্রিশূল ঢুকিয়ে দেয় সামনে গুন্ডা চরিত্রটির উপর। হাততালিতে ফেটে পড়ে সারা পাড়া। শর্মিষ্ঠা মঞ্চের সামনে থেকেই দেখছিল রায়ের পারফরমেন্স। শেষ হওয়ার পর সে যায় স্টেজের পেছনে ক্লাবে, কারণ ওইখানেই রায় থাকবে আর ওর মেকআপ শর্মিষ্ঠাই তুলবে। শর্মিষ্ঠা ক্লাবের গেটে পৌঁছানোর আগে সে দেখে একজন অচেনা বাইকওয়ালা রায়কে জোর করে পিছনে বসিয়ে নিয়ে চলে যাচ্ছে হাইওয়ের রাস্তার দিকে। শর্মিষ্ঠা দ্রুত ছুটে যায় সেই বাইকের দিকে, কিন্তু বাইকের গতির সাথে না পেরে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায়। রাই, রাই, রাই। এই এই ছাড়ো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি কে? আমাকে আমার মার কাছে যেতে দাও। রাই কন্টিনিউ বাইকওয়ালাকে জ্বালাতে থাকে, পিঠে কিল চড় মারতে থাকে, কিন্তু বাইক থামায় না সেই অচেনা ব্যক্তি। রায় তার পরনের ব্লাউজে লাগানো সেফটি পিনের খোঁচা দেয় বাইকওয়ালার পেটের কিডনির দিকে। মুহূর্তের মধ্যে বাইকওয়ালা ডিসব্যালেন্স হয়ে হাইওয়ের সাইডের লেনে গিয়ে ধাক্কা খায়। রেলিংয়ে লেগে তার হেলমেট ভেঙে বাইকওয়ালার মাথায় চোট লেগে যায় এবং সেখান থেকে গলগলিয়ে রক্ত পড়ে। রায়ের পড়ে হাঁটুতে একটু ছড়ে যায়। অচেনা লোকটি মাথার যন্ত্রণায় কাঁতরাচ্ছে দেখে রায় তার সাইড ব্যাগ থেকে একটি মলম বার করে লাগিয়ে দেয় লোকটির মাথায়। নিজের শাড়ির কাপড় ছিঁড়ে তার মাথার ক্ষতয় জড়িয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় পুলিশ চলে আসে।
তার বাইক তুলে দেয়। আরে এইভাবে এত স্পিডে বাচ্চা নিয়ে কেউ বাইক চালায় নাকি হাইওয়েতে? সরি পুলিশ আঙ্কেল, আসলে আমার একটু বাথরুম যাওয়ার ছিল, তাই বাবা একটু স্পিডে গাড়ি চালাচ্ছিল। তো বাবা মেয়ে মিলে ঠাকুর দেখতে গিয়েছিলে নাকি? হ্যাঁ আঙ্কেল, এখন বাড়ি ফিরছি। অচেনা লোকটি হতবাক হয়ে শুনে গেল রায়ের কথাগুলো। পুলিশকে রায় মিথ্যে বলে ভাগিয়ে দিচ্ছে, কিন্তু কেন? নিহারিকা সান্যাল তার বাড়িতে ওয়েট করছে কারোর জন্য। বাড়ির অবস্থান একদম নির্জন একটি জায়গায়, যেখানে পুজোর না আছে কোনো রেশ, না আছে কোনো মানুষজন, আর একজন বাচ্চা, ব্যাস। তারপরই ডেল ফাইনাল, নিহারিকা দেশ ছাড়া। কিন্তু ইডিয়েটটা এত লেট করছে কেন? হঠাৎ তার বাড়ি বেল বাজলো। দরজা খুলল সে, দেখলো সেই লোক এসছে, এবং তার সাথে আসল জিনিসটাও এসেছে। লোকটির মাথা ফাটা। এই কে আছিস? সুইটহার্টটিকে জায়গা মতো নিয়ে যা, ভালো করে দেখভাল করিস, কাল রাতেই লোড করতে হবে। বাড়ির ভিতর থেকে একজন ষণ্ঢা আকৃতির লোক এসে রায়কে নিয়ে ঘরের ভিতরের দিকে চলে যায়। ওয়েল ডান ডার্লিং, খুব ভালো কাজ করেছো। একটা অন্যায় ঢাকতে আমাকে কত কি করতে হচ্ছে। অচেনা লোকটি এবার মুখ খুলল। আমি কোনো অন্যায় করিনি। এ কি বলছে রে? আমাকে একা পেয়ে ওষুধ দিয়ে আমার সাথে ওই রাতে। কি, ভিডিওটা কিন্তু এখনো আছে। মিথ্যে কথা বলিস না, তুই আমাকে সেডিউস করেছিলিস। হোয়াট আ ফুলিশ ক্লেম। তোমার মনে হয় এইসব আজকালকার দিনে সমাজের লোক বা পুলিশ বিশ্বাস করবে? কিন্তু আমি যদি ভিডিওটা নিয়ে গিয়ে একটু গ্লিসারিন দিয়ে পুলিশের সামনে গিয়ে ভিকটিমের অভিনয় করি, তাহলে? আচ্ছা, তুমি তো ব্ল্যাকমেল করে আমার সব কিছু কেড়ে নিয়েছো, আমাকে দিয়ে কিডন্যাপিংও করালে। কিছু ঘন্টার এনজয়মেন্টের মাসুল তো তোমাকে দিতেই হবে। আচ্ছা, এবার আমার ভিডিওটা ডিলিট করে দাও। ডিলেট করব, তবে ভিডিওটা না, তোমাকে। বলেই নিহারিকা অচেনা ব্যক্তিটির সামনে রিভলভার পয়েন্ট করে। তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। হঠাৎ একটা বন্দুকের গুলি নিহারিকার রিভলভার ধরা হাতটিতে এসে লাগে। যন্ত্রণায় চিল্লিয়ে ওঠে সে। ওর হাত থেকে পড়ে যাওয়া রিভলভারটি অচেনা লোকটি তুলে নিয়ে নিহারিকার দিকে পয়েন্ট করে। নিহারিকা দেখে পুলিশ ওর বাড়ির ভিতরে ঢুকে এসেছে। ইউ ব্লাডি স্কাউন্ড্রেল, ছাড়ুন, ছাড়ুন আমায়। পুলিশ নিহারিকাকে ধরে রেখেছে। নিহারিকা পুলিশের হাত থেকে নিজেকে ছাড়াবার চেষ্টা করছে, বাট পারছে না। একটা মেয়ে হয়ে শিশু পাচার করছিস, তুই তো ডাইনির থেকেও অধম। তুই হলি নারী নামে কলঙ্ক। একটা ধর্ষিতা নারীর কষ্ট জানিস? একবার জেলে নি, তারপর দেখাচ্ছি। খুব ভিকটিম সেজে সিম্প্যাথি নিয়ে নির্দোষকে ব্ল্যাকমেল করে ছোট ছোট বাচ্চাদের বিক্রি করা হচ্ছে না? অনেক মায়ের কোলতে ফাঁকা করেছিস। একজন মা কত কষ্টে একজন সন্তানের জন্ম দেয়, সেই কষ্টের অনেক বেশি কষ্ট দেবো জেলে, তোকে কথা দিলাম। চল চল। পুলিশ ম্যাডাম নিহারিকা সমেত ওর পুরো গ্যাংকে ধরে এবং সমস্ত শিশুদের খোঁজ নিয়ে তাদের উদ্ধারের ব্যবস্থাও করে। ওদিকে হসপিটালে একটা বড় সার্জারির পর সপ্তমীর সকালে জ্ঞান আসে শর্মিষ্ঠার। চোখ খুলে সামনে দেখে তিয়াশা। রায় কোথায়? হ্যাঁ, রায় কোথায়? কাম ডাউন, কাম ডাউন। শর্মি, তোকে আর কয়েক ঘন্টার মধ্যেই রিলিজ করবে। তারপর আমরা থানায় যাব। রায়ও ওখানেই আছে। তাহলে পুলিশ এখানে কেন দিয়ে যাচ্ছে না ওকে? পুলিশ বলল রায় নাকি ওখানে থাকতে চাইছে ওই কিডন্যাপারের সাথে। রায় বলেছে ওর মাকে ওর কাছে নিয়ে আসতে। আর কথা বাড়ালো না শর্মিষ্ঠা, কিন্তু অনেক প্রশ্ন ওর মনে বাসা বেঁধেছে। ও রায়কে ভালোভাবে চেনে, ও ওরও মেয়ে না
যে যে কোনো কারোর সাথে সহজে মিশে যাবে, বিশেষ করে যে তাকে কিডন্যাপ করছে তার সাথে রাই টাইম কাটাতে চাইছে কেন? সময় মতো হসপিটালের সমস্ত ফর্মালিটি ফুলফিল করে তারা বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে। থানায় গিয়ে দেখা করে ইন্সপেক্টরের সাথে, যিনি রায়কে উদ্ধার করেছে। শরীর কেমন আছে এখন আপনার? ভালো না। যতক্ষণ না আমি আমার রায়কে দেখতে পাচ্ছি ততক্ষণ আমার শরীর মন কোনোটাই ভালো থাকবে না। কোথায় ও? ইন্সপেক্টর ওদের দুইজনকে নিয়ে যায় অন্য একটি রুমে। রুমের ভিতরে রায়কে দেখে মনে একটু তৃপ্তি আসে শর্মিষ্ঠা আর তিয়াশার, কিন্তু রায়ের সাথে যেই লোকটা খেলছে তাকে দেখে শর্মিষ্ঠার পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়। রায় তার মাকে দেখে ডেকে ওঠে। সঙ্গে সঙ্গে ওই লোকটার দৃষ্টি যায় ওদের তিনজনের দিকে। লোকটিও হতভম্ব হয়ে তাকিয়ে থাকে শর্মিষ্ঠার দিকে। লোকটির চোখ ছলছল করে আসছে, শর্মিষ্ঠারও প্রায় চোখ জড়িয়ে আসছে। অশ্রুয়ের ফোঁটা জমাট বাঁধছে চোখের কোণে। পুলিশ ইন্সপেক্টর ম্যাডাম দুইজনের রিয়াকশনই খেয়াল করলো। ইনি সেই লোক যিনি রায়কে কিডন্যাপ করে নিজে থেকে সারেন্ডার করেছে। অবশ্য ওনাকে ব্ল্যাকমেল করে এই কাজ করানো হয়েছে। ম্যাম দেখেন, শর্মিষ্ঠা আর ওই লোকটি একে অপরের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। দুজনেরই গাল বেয়ে অশ্রু পড়ছে। এনি প্রবলেম? দে আর হাজব্যান্ড ওয়াইফ। মা জানো, এই কাকু আমার খুব খেয়াল রেখেছে। রায় দেখে তার মায়ের চোখ দিয়ে জল পড়ছে। তার মা আর অচেনা লোকটি একে অপরের দিকে তাকিয়ে আছে। গভীর নিস্তব্ধতা যেন গ্রাস করেছে পুরো থানাটিকে। বাইরের সপ্তমীতে গান বাজার মৃদু আওয়াজ খালি শ্রুতিগোচর হচ্ছে। ছি সাক্ষ্য, ছি, তুমি এতটা নিচে নেমে গেছো যে ওদের সাথে মিশে তুমি বাচ্চা কিডন্যাপিং করছো? সাক্ষ্য এবারে হাঁটু গেড়ে বসে শর্মিষ্ঠার পা ধরে। তুমি আমাকে ভুল বুঝছো শর্মিষ্ঠা, বিশ্বাস করো আমি এই কাজ করতে চাইনি। আমাকে ব্ল্যাকমেল করে ওই নিহারিকা সান্যাল এই কাজ করতে বলেছে। কি রকম ব্ল্যাকমেল? পুলিশ ম্যাডাম তার কনস্টেবলকে বলে রায়কে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যেতে। রায়কে নিয়ে চলে যাওয়ার পর ম্যাডাম বলা শুরু করে, আসলে নিহারিকা সান্যাল ওনাকে ফাঁসিয়েছে। ওকে সিডিউস করে ওনার ড্রিঙ্কসে কিছু মিশিয়ে ওর সাথে ক্লোজ হতে বাধ্য করেছে, আর সেটার ভিডিও করেছে, এবং সেটা নিয়ে নাটক করে ওকে কেস খাওয়ানোর ভয় দেখিয়ে ওর থেকে সবকিছু লুটে নিয়েছে, আর তারপর এরকম ক্রাইমেও ইনভলভ করিয়েছে। এই স্টেটমেন্ট আমরা নিহারিকার মুখ থেকেই শুনেছি। কি সাক্ষ্য, তাই তো? ওই কাপুরুষ শর্মিষ্ঠা, তোমার মতো দেবীকে ছেড়ে ওরকম ডাইনির কাছে গেছিলাম। তোমাকে কোনোদিনও বউয়ের মর্যাদা দিইনি, সব সময় অপমান করেছি। তোমাকে সন্তান অ্যাবর্শনের জন্য ফোর্স করেছি। আজকে সেই সন্তানই কালকে আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছে, আমার ক্ষততে মলম লাগিয়ে দিয়েছে। আমাকে ক্ষমা করো শর্মিষ্ঠা। আমি জানি না ভগবান কেন আমাকে আবার বাঁচিয়ে তুলল। হয়তো আমার জীবনে করা পাপের মূল্য দেওয়ার জন্য আমাকে আবার মৃত্যু থেকে ফিরিয়ে এনেছে। আর সেই ভগবান যে তোমার সামনে দাঁড়িয়ে সাক্ষ্য, মানে শর্মিষ্ঠাই তোমার কিডনি ড্যামেজের সময় নিজের কিডনি দান করে তোমায় বাঁচিয়েছে। শুধু তাই নয়, তোমার ট্রিটমেন্টও প্রাইভেটে করিয়েছে, নিজের পার্লার বন্ধক রেখে লোন নিয়ে। কেন আমার জন্য এত করলে শর্মিষ্ঠা? এই জানোয়ারটা মরে গেলে কি হতো? নিহারিকা সান্যাল তো সব কিছু কেড়ে নিয়ে হাতমারা করেই দিয়েছিল। তাই বাকিটা তুমি নিজে করতে চাইছিলে, রেগুলার মদ খেয়ে। তুমি কি করে জানলে? তোমার স্ত্রী তো আমি। ওখান থেকে বেরিয়ে এলেও নিজের স্বামীর খোঁজ নিতে ভুলি কি করে বলো? তুমি আমাকে স্ত্রী না মানলেও আমি তো তোমাকে নিজের স্বামী হিসেবে মেনে এসেছি এবং চিরকাল মানব। অপারেশনের পর জানতে পারি তোমার অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার চলছে, তাই তোমাকে আর ফিরিয়ে আনিনি সেদিন। আমি চেয়েছিলাম তুমি নিজের ইচ্ছায় আমাদের সম্পর্ককে স্বীকৃতি দাও। আমাকে ক্ষমা করো শর্মিষ্ঠা, আমাকে ক্ষমা করো। আমাকে একবার প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও শর্মিষ্ঠা। আমার খালি একটা অনুরোধ সাক্ষ্য,
তোমার কাছে শুধু একটাই অনুরোধ, তুমি আমার রায়ের বাবার দায়িত্বটা নাও। তুমি আমার নর্মাল জীবনে ফিরে এসো। এবারের পুজো থেকে আমরা নতুন করে জীবনটা শুরু করব। আমি তো মা সাক্ষ্য, রাই আমার কাছে বাবার স্নেহর আবদার করেছে, যেটা খালি তুমি দিতে পারো। হ্যাঁ, এটাও আমার স্বার্থ। পুরো কথাবার্তাই রাই শুনেছে অন্য ঘর থেকে। রাই দৌড়ে আসে এবং তার মাকে জড়িয়ে ধরে। মা, তুমি আমার ইচ্ছের জন্য নিজের কিডনি দিয়ে বাবাকে ফিরিয়ে আনলে? এরকম কেন করলে মা? নিজের শরীরের এত বড় ঝুঁকি কেন নিলে? আমি যে তোর মা রে রাই, তোর আবদার কি করে ফেলি বলতো? তুই দূরে চলে গেলে কাকে নিয়ে থাকবো আমি? হ্যাঁ? যা, বাবার কাছে যা। বাবা, সাক্ষ্যের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় ডেকে ওঠে রাই। হাঁটু গেড়ে বসে থাকা সাক্ষ্য মাথা নিচু করে রাইয়ের সামনে হাত জোর করে বলে, আমাকে ক্ষমা কর রে মা, আমি তোর বাবা হওয়ার যোগ্য নই। আমার মতো খারাপ মানুষকে তোর পবিত্র ভক্তি বাবা ডাকিস না। আর বাবা হওয়ার মতো কোনো কর্তব্য পালন করার ক্ষমতাই আমার নেই। না অন্য বাবাদের মতো তোকে জামা কাপড় কিনে দেওয়ার ক্ষমতা আছে, আর না আজ তোদের ঘুরতে নিয়ে যাওয়ার সামর্থ্য। এইগুলো কিছু চাই না আমার। বাবা, তুমি আমাদের সাথে থাকো, এটাই চাই। আমি তো মায়ের কাছে এটাই চেয়েছিলাম। কথাটা শুনে আর নিজেকে সামলাতে পারল না সাক্ষ্য। তার মেয়েকে বুকে টেনে জড়িয়ে ধরল। লোকে বলে বাবা মায়ের ঋণ কোনোদিনও কেউ শোধ করতে পারে না। আজকে আমি একজন ঋণী বাবা হয়ে বলছি, আমি তোর আর শর্মিষ্ঠার ঋণ আমৃত্যু শোধ করতে পারবো না। কিন্তু এইটুকু কথা দিচ্ছি, যতদিন বাঁচবো তোদের নিয়ে বাঁচবো। পাড়ার ঢাক বেজে উঠল। পুলিশ ম্যাডাম আর তিয়াশাও ওদের দেখে নিজেদের চোখের জল আটকাতে পারেনি। রাই সাক্ষ্যের নিজের মেয়ে হওয়াতে সাক্ষ্যের ওপর থাকা কিডন্যাপিংয়ের কেসটাও উঠে যায়। পুলিশ ইন্সপেক্টর ওদের সবার ফর্মালিটিস পূরণ করে ছেড়ে দেয়। ছাড়ার সময় তিনি একটা কথাই শর্মিষ্ঠাকে বলেন, স্যালিউট জানাতে ইচ্ছে করছে আপনাকে আর আপনার মেয়েকে। কিভাবে ভালোবাসা যত্ন দিয়ে একজন পুরুষের ইগো ভেঙে আপনি আপনার মেয়ের ইচ্ছে পূরণ করলেন। আমি তো মা, এটা তো আমাকে করতেই হতো। মা দুর্গারও কেমন অসীম মহিমা, তোমাদের সম্পর্কের গাঁট বেঁধে দিল, তার সাথে অন্যায়কারীদের তাদের যোগ্য জায়গায় পৌঁছে দিল। এক নিহারিকা সান্যাল যিনি নারী নামে কলঙ্কিত, আর এক আপনার মতো সাধারণ মা যিনি নিজের শরীরের পরোয়া না করে নিজের স্বামী আর নিজের মেয়ের ইচ্ছার জন্য নিজের কিডনি বলিদান দিলেন। থানা থেকে বেরিয়ে তিনজনের ঠিক করতে পারে না কোথায় যাবে। তখন তিয়াশা বলে, এই চল আমার অরফানেজে, আমার আরো কিছু বলার আছে, কিন্তু তার আগে আমার তরফ থেকে সকলকে কচুরি ট্রিট। ওদের নিয়ে তিয়াশা যায় তার বাগবাজার অরফানেজে। রাই এবং সাক্ষ্যকে খুব ফুরফুরে লাগছে, হবে নাই বা কেন। সাক্ষ্য আজকে অনেক হালকা হলো নিজের ভুল স্বীকার করে। ওরা ওখানে গিয়ে ছোট ছোট বাচ্চাদের সাথে আনন্দে মেতে ওঠে। তিয়াশা দাঁড়িয়ে থাকে গঙ্গার পাড়ে। শর্মিষ্ঠা তার পাশে এসে দাঁড়ায়। কেন করলি এমন তিয়াশা? মানে আমি আবার কি করলাম? তুই ভালোভাবে জানিস তুই কি করেছিস। বুঝলাম না। নিজের ভালো বন্ধুর থেকে লুকোচ্ছিস। আরে কি বলছিস? কিছুই তো বুঝছি না। ওই বাচ্চাদের খুশি কেড়ে নিয়ে আমায় বাঁচালি কেন রে? আমি হসপিটালের বিল দেখে এসেছি। আমার যে অবস্থা, ওই টাকা কোনো মতেই দেওয়া সম্ভব হতো না। তাই তুই তোর পুজোর জমানো পুঁজি, যেটা এদের নতুন জামা কাপড়, ঘোরাঘুরি, খাওয়া দাওয়ার জন্য বরাদ্দ ছিল, সেটা দিয়ে আমার ট্রিটমেন্টের বিল মেটালি। একবারও ভাবলি না এদের পুজোটা কিভাবে কাটবে? তো কি করব? তোকে ফেলে পালিয়ে যাব? একজন মানুষের প্রাণ আগে না অন্যদের ফুর্তি? মা ঠিক ওদের আনন্দ করার ব্যবস্থা করে দেবে, কিন্তু ওই সময় আমার কাছে ওটা ছাড়ার কোনো উপায় ছিল না। তুই কেন, তোর জায়গায় অন্য কেউ থাকলেও আমি তাই করতাম।
আর আমার বাচ্চারা অত লোভী নয় যে 1 বছর পুজোয় জামা কাপড় বা ঘোড়া না পেলে কষ্ট পাবে। ওরা আমাদের থেকে বেশি আনন্দে থাকে কেন জানিস? কারণ ওরা ছোটখাটো জিনিসের মধ্যেই নিজেদের খুশি খুঁজে পায়। দেখ না, দেখ রাইকে পেয়ে ওরা কতটা খুশি। শর্মিষ্ঠা সত্যি দেখে রাই আর সাক্ষ্য ওদের সাথে খুব মজা করে খেলছে। ওরাও ওদের সাথে বেশ ভালোভাবেই মিশে গেছে। আমার পার্লারটাও বন্ধক রেখে স্বাক্ষর চিকিৎসার টাকা আমি দিয়েছি, তার উপর তুই আবার আমার জন্য এত খরচা করলি, আমি এগুলো মেটাবো কি করে? এইবার কিন্তু মাথা গরম করাচ্ছিস। তোকে আমি দিতে বলেছি না চেয়েছি? ওটা এই বাচ্চাদের তরফ থেকে তোকে দেওয়া একটা ছোট্ট উপহার হিসেবে ধরে নে। পিছন থেকে এক পুরুষ কণ্ঠে ভেসে আসে, দিদি দিদি, ও শর্মিদি। শর্মিষ্ঠা দেখে রাজু দৌড়ে দৌড়ে তার কাছে আসছে। এই তো, আরে কতক্ষণ ধরে ডাকছি আপনাকে। আরে রাজু, কি হয়েছে? আরে আমি আর আমার মানে ওই একটু বাগবাজারের দিকে ঠাকুর দেখতে এসেছিলাম। এসে দেখি আপনি এখানে দাঁড়িয়ে আছেন। কাল থেকে আপনাকে আর রাইকে খুঁজছি প্রোগ্রাম শেষের পর, কোথাও পাই না। অবশেষে ভাবলাম আপনারা রাতে হয়তো ঘুরতে বেরিয়েছেন, তাই আর খুঁজলাম না। একটা খবর দেওয়ার ছিল। কি খবর রাজু? আরে সাকাশ একটা খবর আছে দিদি, শুনলে না এক্ষুনি মনে হয় গঙ্গায় ঝাঁপ দিই। আরে হেয়ালি না করে বল না রে, কি খবর? আরে কাল যে গেস্টরা এসেছিল না, ওর মধ্যে একজন বাংলা সিনেমার পরিচালক ছিলেন। ওনার রায়কে খুব পছন্দ হয়েছে, তাই একবার রায়কে নিয়ে ওনার হাউসে যেতে বলেছেন। পুজোর কি একটা বড় প্রজেক্ট হবে, সেখানে নাকি রায়কে কি কাস্ট ফাস্ট করবে বললো। কিছু অ্যাডভান্স দিয়েও কন্ট্রাক্ট সাইনের কিছু কথা বলছিল। ওনার অফিসে একজনের নাম্বার দিয়ে গেছে, আজকে অতি অবশ্যই যোগাযোগ করবেন। আমি তোমার নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। এখন আমার মানে অনু দাঁড়িয়ে আছে, তো আমি যাই। বলেই দৌড়ে দৌড়ে চলে গেল রাজু। শর্মিষ্ঠা আর তিয়াশা একে অপরের দিকে তাকালো। কি রে, কি বলেছিলাম? মা ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে দেবে সন্তানদের জন্য। উনি যে মা, সবার মা, দুর্গা মা। আজকে বলাকা অডিও স্টোরির নিবেদন ছিল তুমি যে মা। যতই যাই হোক না কেন, স্ত্রীর ভালোবাসার জোর আর মেয়ের প্রতি ভালোবাসা থাকলে কারো পক্ষে একটি সংসার নষ্ট করা সম্ভব নয়। যে মেয়ে বাবার ভালোবাসা পায়নি, সেই মেয়ে বাবার পাশে মা দুর্গার মতো দাঁড়িয়েছে। যাকে স্ত্রী বলে মানত না, আজ সেও মা দুর্গার মতো সাক্ষ্যর পাশে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করেছে। প্রতিটি নারীর মধ্যে মা আছে, এই মা যেন মা দুর্গা। আমাদের আজকের গল্পটিকে যারা প্রাণবন্ত করেছেন, সেই শিল্পীদের সাথে পরিচয় পর্বটি সেরে ফেলা যাক। সাক্ষ্য রিচি, শর্মিষ্ঠা কৌশিকী, তিয়াশা বনানী, নিহারিকা রায়না, পুলিশ সৌম্য, লেডি পুলিশ সায়ন্তনী, রাই এরিনা, তুলি আফরিনা, ঝুমা রিমা, সূত্রধর আমি শ্রীপর্ণা, রাজু গল্পকথক, শব্দ পরিকল্পনা, নাট্যরূপ ও নির্দেশনা অর্পণ। যাদের সহযোগিতা ছাড়া এই গল্পটি আপনাদের কাছে উপস্থাপনা করা সম্ভব হতো না, স্পেশাল থ্যাঙ্কস টু রিমা মুন্সি, আশিক মুন্সি, আশিস তরু গোস্বামী এবং সায়ন চন্দ্র। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হব। পুজো সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বলাকা অডিও স্টোরির সাথে থাকবেন, পাশে থাকবেন।